বা আফ্রিকা কেন বারবার এই সমস্ত ভাইরাসের আঁতরঘরে পরিণত হচ্ছে? ভৌগোলিক কি কারণ থাকছে? জলবায়ুগত কোনো পরিবর্তন নাকি অন্য কিছু? সেই গোটা বিষয়টা নিয়ে কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন ডক্টর অমিতাভ নন্দী। স্যার, এই গোটা বিষয়টা যদি একটুখানি বলেন, কারণ আপনিও যেমনটা শুরুতেই বললেন যে যে সমস্ত ভাইরাস আগে প্রাদুর্ভাব আমরা দেখতাম আফ্রিকাতে, আমরা জানি আফ্রিকার প্রচুর একটা বড় অংশ হচ্ছে জঙ্গলে পরিপূর্ণ। সেখানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চীন কোথাও গিয়ে খবরের শিরোনামে বারবার চলে আসছে। 2019 সালের ডিসেম্বরে যদি আমরা নজর রাখি, মানে সেই সময়ের পর থেকে তো আমরা দেখেছি চীন বিশেষত এই করোনা ভাইরাস নিয়ে একেবারে খবরের শিরোনামে প্রায় প্রতিদিন ছিল, তর্ক বিতর্ক প্রচুর কিছু চলেছে। কিন্তু কি কারণের জন্য আঁতরঘর বারবার চীন বা আফ্রিকা হয়ে যাচ্ছে? না, আমরা বলছি আঁতুড়ঘর, হয়তো পুরোটা ঠিক নয়। যেমন এই তোমার টিভিতে এখন যেটা লেখাটা রয়েছে, HMPVর নামও রয়েছে আঁতুড়ঘর বলার জায়গাটাতে। HMPVর আঁতুড়ঘর কিন্তু চীন নয়, অনেক দিন আগে থেকেই সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে আছে, এটা চীন তৈরি করেনি। আচ্ছা, এটা ভুল আমার মনে হয়। এটা এই মুহূর্তে যে আলোচনা বারবার চীন থেকে শুরু হয়েছে, বা অনেক ভিডিও সামনে আসছে যে সেখানে এত মানুষ হসপিটালে ভর্তি হয়ে যাচ্ছে, এত শিশু ভর্তি হচ্ছে। হোক না, যেমন আমি ধরো এই যে নিপা ভাইরাস, যেমন ধরো ডেঙ্গি ভাইরাস, এগুলো ভারতবর্ষে আমাদের দেশের কথাই ধরো না, বিভিন্ন জায়গায় তো বিভিন্ন জেলাতে বিভিন্ন শহরে হচ্ছে। তাহলে কি আমরা ভারতবর্ষকে আঁতুড়ঘর বলবো? তা নয়। এই ভাইরাসটা যেমন HMPV পৃথিবীতে 2001 সালে নেদারল্যান্ডসে প্রথম দেখা দিয়েছিল, ধরা পড়েছিল। অসুখটা তার অনেক আগে থেকেই আছে মনুষ্য সমাজে, কিন্তু শনাক্ত করা হয় 2001 সালে। এবং তার পরবর্তীকালে যখন জানা গেল যে এই অসুখটা এইরকম সিমটম হলে তার পরীক্ষা করে এই জিনিস পাওয়া গেলে এটা HMPV, তারপরের থেকে আমরা দেখলাম যে সারা পৃথিবীব্যাপী আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া, এশিয়া সমস্ত জায়গাতেই কিন্তু বারবার এই এপিডেমিক হয়ে এসেছে। তেমনি সুতরাং এই এপিডেমিক প্রক্রিয়াটা চলছে পৃথিবীতে। আজকে হয়তো সেই রকমই একটা আউটব্রেক চীনে হয়েছে। আমরা সেইটাকে না জেনে, তার পূর্বের ইতিহাসটা না জেনে আমরা চীনকে ভাবছি যে ও বোধহয় এই ভাইরাসটা তৈরি করেছে। তা নয় কিন্তু। হ্যাঁ, এখানে আরেকটা যেটা, তাহলে করোনা ভাইরাসের কথা যদি ওঠে, করোনা মানে কোভিড ভাইরাস, COVID-19 জন্য যে ভাইরাস, SARS-CoV-2 বলো বা COVID-19, সেই ভাইরাস এটা থেকে চায়না থেকে শুরু হয়েছিল, তার শুরুটা ওখানেই। যেমন তোমাকে বললাম যে কি বলে HMPV প্রথম ধরা পড়েছিল নেদারল্যান্ডসে, ধরা পড়েছিল মানে আইডেন্টিফাই করা হয়েছিল, এবং অনেক আগে থেকে অন্যান্য দেশে আছে, দেখা গেছে। কিন্তু এক্ষেত্রে করোনার ক্ষেত্রে হলো কি না, আর কোথাও কোনো ইতিহাসে আমরা খুঁজে পেলাম না। অনেক পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে এর কোনো এভিডেন্স এমন নেই যে পৃথিবীর অন্য জায়গায় আগে থেকে এই ভাইরাসটা ছিল, অন্য কোথাও নেই। সেই জন্যই এটাকে নোভেল ভাইরাস, নোভেল করোনা ভাইরাস বলা হলো, একেবারে নতুন। এখন এবারে প্রশ্ন হচ্ছে যে আফ্রিকার কথা, আমরা অনেকগুলো কিছু কারণ আছে কেন চায়না থেকে বারবার আমরা এই ধরনের ঘটনা উল্লেখ হচ্ছে চারিদিকে আমরা দেখতে পাচ্ছি, এবং আফ্রিকাতেও এইসব ভাইরাস নতুন এবং সাংঘাতিক ভাইরাস, যার মারণ ক্ষমতা অলমোস্ট 100%। যেমন বললাম ইবোলা বলো, তোমার মারবুর্গ বলো, এইসব ভাইরাস ওখানে এমনভাবে আছে। কিন্তু কেন হয়? আমরা সমস্ত এনভায়রনমেন্টটা যদি দেখি, তাহলে এনভায়রনমেন্টালি বা যদি আমরা রোগটা ছড়ানোর দিকটায় যাই, কী প্রক্রিয়ায় ভাইরাসগুলো ছড়ায়, সেইটাই আমাদের অনেকখানি উত্তর দিতে পারবে যে কেন আফ্রিকা বা চীন কেন এগুলো করছে। ধরো প্রথম কথা হচ্ছে, কিছু ভাইরাস হাওয়াতে ছড়ায়, বাতাসে, আমাদের যেগুলো রেসপিরেটরি ভাইরাস হাওয়াতে ছড়ায়, যেমন এই HMPV ভাইরাস বলো, ইনফ্লুয়েঞ্জা বলো, এগুলো সব। এখন এটা এই হাওয়াতে ছড়ায় বলে সে সারা পৃথিবীময় ছড়িয়ে যাচ্ছে, এবং করোনাও তাই হয়েছিল বলে সারা প্যান্ডেমিক হয়েছিল। সেটা নতুন ভাইরাস বলে ঝরঝর করে সারা পৃথিবী ছড়িয়ে গিয়েছিল। কিন্তু ইনফ্লুয়েঞ্জা বলো, বলো, অন্যান্য ভাইরাস বলো, ওই গ্রুপের, তারা অনেক দিন ধরে আছে বলে অতটা হয় না, ওই রকম প্যান্ডেমিক হয় না। কোথাও গিয়ে কি আমরা সেই গোটা বিষয়টাকে খানিকটা হজম করে নেওয়ার মতো বিষয়? হ্যাঁ, মানে আমাদের অ্যাডাপ্টেড হয়ে গেছে। এবারে আরেক ধরনের ট্রান্সমিশন হচ্ছে যে প্রাণীর থেকে আমাদের মধ্যে আসে।
যে মনে আছে, দর্শকরা হয়তো পেছনে ফিরে যদি মনে করার চেষ্টা করেন, সেই সময় আমরা অনেক আলোচনা করেছিলাম যে এই নভেল করোনা ভাইরাসটা এলো কোথা থেকে। চীনের একটা মাংসের বাজার থেকে, মাংসের দোকান বা বাজার থেকে এটা এসেছিল। তার মানে সেখানে একটা সন্দেহ করা হয়েছিল কোনো বন্য প্রাণী সেখানে কাটা হয়েছে, সেই মাংস থেকে আক্রান্ত হয়েছে কেউ কেউ, এইটা বলা হয়েছিল। তারপরে তো সে নিয়ে অনেক জল ঘোলা হয়েছে, তারপরে এটাকে অনেকে বলা হয়েছে এটা ম্যানমেড ভাইরাস, এটা ল্যাবরেটরিতে তৈরি ভাইরাস, ইত্যাদি ইত্যাদি। এখন সেই পসিবিলিটি উড়িয়ে দেওয়া যায় না। আমি এই তৃতীয় পসিবিলিটিটায়, আমি এর পরেরটায় আসছি। আগে আমি বলে নিই যে বন্য প্রাণী থেকে কি করে মানুষের মধ্যে আসে। এই যে ভাইরাসগুলো আমরা এতক্ষণ নাম করলাম, যেমন ধরো মারবুর্গ ভাইরাস, যেমন ধরো ইবোলা ভাইরাস, আজকে যে সবচেয়ে খতরনাক যেসব ভাইরাসের কথা বলছি তার মধ্যে এই দুটো ভাইরাসই কিন্তু প্রাণীর দেহ থেকে আমাদের মধ্যে আসে। এবং সেই আমরা দেখেছি বান্দর, হ্যাঁ, জঙ্গলের প্রাণী থেকে। এবারে প্রাণীর কন্ট্যাক্টে এলে এগুলো আসে। যেমন ধরো মারবুর্গ ভাইরাস, সেটা প্রথম দেখা যায় 1967-এ জার্মানির মারবুর্গ শহরে। ওখানে রিসার্চ ল্যাবেতে যারা কাজ করছিল, সায়েন্টিস্ট এবং অন্যান্য স্টাফেরা, তারা এক রকমের বাঁদর নিয়ে এক্সপেরিমেন্ট করছিল। সেই বাঁদরটার মধ্যে ভাইরাসটা ছিল, সেখান থেকে তারা ইনফেকশনটা পায়। হয়তো অনেক সময় কি হয়, সবসময় অতটা প্রোটেকশন নিয়ে তখন জানে না মানুষ কি আছে না আছে, ইনফেক্টেড হয় এবং প্রচুর মানুষ, সায়েন্টিস্টও মারা যায় সেই সময়, ওইটাই এফেক্টেড হয়ে। এবং সেই পাশাপাশি সেই সময় সম্ভবত যুগোস্লাভিয়াতে এইরকম আরেকটা আউটব্রেক ওইরকমভাবে হয়। পরবর্তীকালে দেখা গেল এই যে বাঁদরটা আনা হয়েছিল জঙ্গল থেকে, তার মানে এটাকে ট্রেস ব্যাক করা হলো জঙ্গলে। এবং পরবর্তী যে ইবোলা ভাইরাস 1976-এ ধরা পড়ে, নামকরণ হয় ইবোলা ভাইরাস, সেটা দেখা যায় যে মানুষ ওইখানকার আফ্রিকাতে যে জঙ্গল আছে সেখানকার যে মানুষ, ওরা জঙ্গলের ভেতরে গিয়ে শিকার করে। আমরা বলতে পারি কোথাও গিয়ে বন্য প্রাণীদের সঙ্গে আমাদের কিন্তু একটা সম্পর্ক, এই যে কন্ট্যাক্টটা, ইয়েস, এই কন্ট্যাক্ট থেকে কিন্তু কোথাও গিয়ে কোনো না কোনো ভাইরাসের উদ্ভব আমরা কিন্তু দেখতেই পাচ্ছি। আপনাকে এখানেই থামাতে হচ্ছে, আমরা আর বাড়াতে পারছি না, যদিও অনেকটা বিষয় ভাস্ট। আমরা পরে হয়তো কোনো এক সময় এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করব। তবে এই যে ভাইরাস বারবার সামনে চলে আসে, কোনো না কোনো ভাইরাস আমাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে। তবে যে ভাইরাস নিয়ে আমরা এখন এই মুহূর্তে আতঙ্কিত, করোনা এবং তারপরে HMPV, তার থেকেও কিন্তু ডেথ রেট বেশি রয়েছে এমন ভাইরাসও কিন্তু আমাদের বিশ্বে রয়েছে, যেগুলো একটা সময় রীতিমতো ত্রাস তৈরি করেছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে অবশ্যই আজ তাক বাংলা স্টুডিওতে আসবার জন্য। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক